রায়হান, আমারে পুলিশের হাতে দিস না বাবা। আমি তোরে তোর বাপের সব জমি ফিরাইয়া দিব। সুজনের লাইকে আমার মনেও শান্তি আসিল না রে বাবা। আমারে মাফ কইরা দে। ও, অবশেষে পৌঁছালাম। দীর্ঘ 12 বছর পর নিজের জন্মভিটায় পা রাখলাম। মায়া, সব কেমন যেন আগের মতোই আছে, শুধু অন্ধকারটা একটু বেশি চওড়া হয়েছে। রায়হান, ওটা কি? ঘরের ঠিক সামনে উঠোনের মাঝখানে ওটা কবর না? আমার কেমন যেন বুক কাঁপছে, গা শিউরে উঠছে। ভয় পেও না মায়া, ওটা অনেক পুরনো কবর। ছোটবেলায় আমি যখনই এটার কথা জিজ্ঞেস করতাম, মা সব সময় এড়িয়ে যেত। চলো, ভেতরে চলো। এসেছিস বাবা? কত বছর পর নিজের ঘরে ফিরলি। হায়, ভেতরে আয় মা। উঠোনে দাঁড়িয়ে ওসব দেখতে নেই, রাত হয়েছে, গিয়ে হাত মুখ ধুয়ে নে। মা, কবরটা এভাবে ঠিক ঘরের সামনে কেন? আর এটা কার কবর? ওখান থেকে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না মায়া। পুরনো দিনের কথা পুরনো জায়গাতেই থাক। ঘরের বউ ঘরে মন দাও। জসিম, ব্যাগগুলো ভেতরে নিয়ে আয় বাবা। আইসেন ছোট ভাইজান, অনেকদিন পর ফিরলেন। সাবধানে থাকবেন ভাবিজি। এই রাইতের বেলা উঠানের দিকে বেশি নজর না দেওয়াই বালা। এই জমিটা যতটা সোজা পাবেন ততটা সোজা না। জসিম, তুই এখনো আগের মতোই ভীতু রয়ে গেলি রে। ভূত প্রেতের গল্প বাদ দিয়ে ব্যাগগুলো ঘরে তোল। মাকে এমনিতেই ক্লান্ত দেখাচ্ছে। কে আইলো? রায়হান আইছে? আইসিস যখন, তখন বাপের হিসাব তো করতেই হইব। ঘরের লক্ষ্মী আনছিস, কিন্তু ঘরের নিচে যে অলক্ষ্মী শুই আছে, তারে কেমনে শান্ত করবি? রায়হান, রায়হান ওঠো, শুনছো? বাইরে কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, খসখস শব্দ হচ্ছে। ওই কবরের ওখান থেকেই আসছে শব্দটা। ধুর মায়া, ঘুমাও তো। সারাদিন জার্নি করে শরীরটা ভেঙে আসছে। বাতাসে গাছের ডালপালা নড়ছে হয়তো। গ্রামে রাতে কত রকমের শব্দ হয়। জানলার ফাঁক দিয়ে এসে দেখে যাও, কবরটার একপাশে একটা সাদা কাপড়ের ছায়া দাঁড়িয়ে আছে। কেউ একজন মাটি খুঁড়ছে আর কাঁদছে। কই, কিছু তো নেই বাইরে। মায়া, তুমি নতুন এসেছো তো, তাই পরিবেশটা নিতে পারছো না। মনে মনে ভয় পুষে রাখলে এমনিতেই হ্যালুসিনেশন হয় আর কি। আমি স্পষ্ট দেখেছি রায়হান, আমি পাগল হইনি। এই বাড়িতে কিছু একটা লুকোনো হচ্ছে। তোমার মা, জসিম, সবাই কিছু একটা জানে, যা আমাদের বলা হচ্ছে না। মায়া, রায়হান, ঘুমাওনি তোমরা? মাঝরাতে ঘরে জানলা খুলে বাইরে কি দেখছো? রাতে এই বাড়ি জানলা খোলা রাখতে নেই। চোখটা বন্ধ করে ঘুমোতে যাও দেখি। দাদি আম্মা, একটা কথা বলবে? কাল রাতে আমি উঠোনের কবরটার পাশে একটা সাদা ছায়া দেখেছি। এই কবরটা আসলে কার কবর? মা কেন কিছু বলতে চায় না? ওরে বৌমা, তুই তো শহরের মেয়ে, এই পাপের ভাগী হইতে আসিস নে। ওই কবর মোটেও খালি না, ওখানে এক মস্ত বড় অভিশাপ চাপা পইরা আছে। কিসের অভিশাপ দাদি আম্মা? আর ওটা কার লাশ? আমাকে খুলে বলো, আমার খুব ভয় করছে। রায়হানের বয়স যখন মোটে 12 বছর, তখন ওই বাড়িতে রক্ত গঙ্গা বইছিল। একটা চিৎকার শুনছিলাম মাঝরাতে, আর তারপর থাইকাই এই কবর। হালিমা সব জানে, কিন্তু মুখ খুললে যে ওর ছেলেরই ক্ষতি হইব। আম্মা, আবার আবল তাবল বকতাছো? তোমার বয়স হইছে, ঘরে বসে তসবি পড়ো। নতুন বউয়ের মাথায় এসব ভূত প্রেতের গল্প ঢোকাচ্ছ কেন? আমি পাগল না হালিমা, তুই সত্যি ঢাকা দিয়া রাখছোস বছরের পর বছর, কিন্তু পাপ কাউরে সারে না। রায়হান ফিরছে, এখন মাটি নিজেই কথা কইব। মা, দাদি আম্মা যা বলছেন তা যদি মিথ্যে হয়,
তবে আপনি এমন ভয় কেন পাচ্ছেন আর কার ওপর অভিশাপের কথা বলছেন উনি? মায়া, এ সংসারে টিকতে হলে কিছু জিনিস দেখেও অন্ধ থাকতে হয়, না শুনেও বধির থাকতে হয়। রায়হানের মঙ্গলের জন্যই বলছি, এই কবর নিয়ে আর একটা প্রশ্নও করবে না তুমি। জসিম ভাই, একটু দাঁড়াও। তুমি তো এই বাড়িতে অনেক বছর ধরেই আছো। কাল রাতে যখন মাটি খোঁড়ার শব্দ হচ্ছিল, তুমি কিছু দেখেছিলে? ভাবিজি আমারে জড়ায়েন না, আমি প্যাডের দায়ে এইখানে কাম করি। তই কাল রাইতে যা দেখছি আমার জান উইরা গেছে। কবরের পাশে একটা মানুষ দাঁড়ায় আছিল। কি দেখলে? বলো জসিম ভাই, বলো। সত্যিটা জানা আমার খুব দরকার। তার গায়ে কেদা আর রক্ত মাখা। সে নখ দিয়ে মাটি খুঁড়তেছিল আর গোঙানির আওয়াজ করতেছিল। তার মুখটা আমি চিনি, ওইটা জ্যান্ত মানুষের মতো দেখতে লাগতেছিল, কিন্তু তার চোখ দুইটা আছিল মরা মানুষের নাগাল সাদা। তুমি চেনো তাকে? কে সে? কার মতো দেখতে? আরে আমি আর কিছু বলতে পারো না ভাবিজি। মোরল কামাল সাহেব আমার মানা করছে, সে যদি জানতে পারে আমি মুখ খুলছি তয় আমার লাশও থাকবো না, কই পুঁততে রাখবো কে জানে। কি রে জসিম, ছোট বৌবার সাথে কি বলছিস তুই? আমার নাম নিয়ে কি কিছু বলছিলি রে তুই? পিঠের চামড়া কি বেশি নরম হয়ে গেছে নাকি? শক্ত করে দিতে হবে। না 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 মোরল সাহেব, কিচ্ছু হয় নাই। আমি খালি ভাবিজিরে সন্ধ্যার পর বাইরে থাকতে নিষেধ করছিলাম। আমি যাই সাহেব, ঘরে যাই, কাম আছে, ঘরে যাই। হ্যাঁ, কি গো হালিমা ভাবি, রায়হান নাকি ঢাকার থেকে বউ নিয়ে ফিরছে, অথচ আমারে খবরও দিলা না। এই গ্রামের বড় লাভি, আমারে ছাড়া এই গ্রামের একটা পাতাও নড়ে না। কামাল ভাই, রায়হান কাল রাতেই মাত্র ফিরল, অনেক বছর পর ফিরে এসেছে। ও খুব ক্লান্ত, তাই আপনার কাছে যাওয়া হয়নি তার। বললাম শহরের নতুন বউ নাকি এই কবর নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতেছে, রাইতে নাকি ঘুমাবার পারে না ছায়া দেখা। ওই সব খুঁড়তে গেলে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলবেন। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন মোড়ল সাহেব? একটা বাড়ির মাঝখানে কবর থাকবে আর আমরা জানতেও পারবো না ওটা কার? আপনি জসিমকে কি হুমকি দিয়েছেন? এই ভিটের অর্ধেক জমি আমার নামে লিখে দেওয়ার কথা ছিল আপনার শ্বশুরের, সে দিতে পারে নাই। এই কবর নিয়ে যদি আর কেউ একটা কথা ছড়ায়, তাই রায়হান রে জ্যান্ত এই কবরে ঢুকাইয়া দিব। 12 বছর আগের খুন চাপা দিতে আমি যেমন জানি, তেমনই নতুন করে খুন করতেও আমার হাত কাঁপে না। কি বলছেন আপনি কামাল চাচা? কাকে খুন করার কথা বলছেন? আর আমার জমি আপনি কেন নেবেন? আমার বাবার মৃত্যুর পর আপনি আমাদের অনেক ঠকিয়েছেন। ওরে রায়হান বাবাজি, বাপের আসল চেহারা তো জানো না। যাও যাও, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো 12 বছর আগে এই উঠানে কার রক্ত বইরা ছিল আর কারে এইখানে মাটি দেওয়া হয়েছিল। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে 2 ডারে পুলিশে দিমু খুনের মামলায়। মা, আজ আমাকে বলতেই হবে, কামাল চাচা কিসের খুনের কথা বলল? এই কবরটা কার? কেন আমাদের খুনের মামলায় ভাসানোর হুমকি দিচ্ছে ও? আমি আর এই রহস্য নিয়ে বাঁচতে চাই না। আজই এই কবর খোঁড়া হবে, আজই। না বাবা না, ও কাজ করিস না, সর্বনাশ হয়ে যাবে। তুই জানিস না তুই কি করছিস। খবর খুঁড়িস না বাবা, খুঁড়িস না, ওটা অভিশপ্ত, মাটি তোকে গ্রাস করবে। মা, সত্য তো সামনে আসতেই হবে। কামাল সাহেব আমাদের জীবন ধ্বংস করে দেবে এভাবে ভয় দেখিয়ে। আজ রাতেই আমরা দেখব এর ভেতর কি আছে। জসিম, ধর কোদাল। আজ এই কবর আমরা খুঁড়ব, কোনো ভয় নেই, আমি আছি। দেখি এই কবরের নিচে কি এমন রহস্য লুকিয়ে আছে দেখি। ছোট ভাইজান, আমার খুব ভয় লাগতাছে। যদি কোনো গজব নাজিল হয়, তয় পাপের ভাগী হইতে চাই না আমি ভাইজান, পাপের ভাগী হইতে চাই না। এই তো কঙ্কাল। মাটি ভালো করে সরাতেই দেখ, কঙ্কালের মাথার খুলিতে একটা গর্ত, যেন ভারী কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। একে খুন করা হয়েছিল মা, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছিল। ওরে খোদারে, অবশেষে তোর পাপের কঙ্কাল বের হয়েই গেল। আমি আর লুকোতে পারলাম না, আমাকে ক্ষমা করো। বাহ রায়হান, নিজের বাপের কবর নিজেই খুইরা বাই করলি।
আমি তো এইটাই চাইছিলাম। এখন তগর পুলিশে দেওয়া আমার লাইগ আরো সোজা হইয়া গেল রে। আমার বাবার কবর মানে? আমার বাবা তো 12 বছর আগে স্ট্রোক করে মারা গিয়েছিলেন মা, তুমি তো তাই বলেছিলে। তাহলে এই কঙ্কাল কার? ওরে পাপিষ্ট কামাল, তুই কি ভেবেছিলি তোর বাপ কোনোদিন সামনে আসবে না? রায়হান, ওটা তোর বাপের কঙ্কাল না, ওটা তোর বড় ভাই সুজনের কঙ্কাল। বড় ভাই সুজন ভাই? কিন্তু সুজন ভাই তো 12 বছর আগে ঢাকা গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। মা তো বলেছিল সে আর কোনোদিনও ফিরে আসেনি। না রায়হান, সুজন নিখোঁজ হয়নি। 12 বছর আগে কামাল মোড়ল আমাদের এই ভিটে মাটি দখল করতে চেয়েছিল। সুজন কামালকে বাধা দিতে গেলে কামাল নিজের হাতে কুড়াল দিয়ে সুজনের মাথায় আঘাত করে। আর তোর জীবনের নিরাপত্তার জন্যে আমি কামালের শর্ত মেনে নিই এবং সুজনের লাশটা ওই উঠোনেই পুঁতে দিই। তোকে বাঁচাতেই আমি তোকে ঢাকায় পাঠিয়েছিলাম বাবা। হ্যাঁ, আমি বাড়ছি সুজন রে। তখন কি করবি রায়হান? কঙ্কাল তো তোর উঠানেই পাওয়া গেছে। তগর কাছে কোনো প্রমাণ নাই যে আমি বাড়ছি। এই জমি এখন আমার নামে লিখে দিবি, নাইলে তোরা দুজনই আজ রাইতে সুজনের পাশে যাবি রে। প্রমাণ আছে মোড়ল সাহেব, আপনি নিজের মুখে স্বীকার করছেন যে আপনি সুজন ভাইরে মারছেন। এই ছোট ভাইজান আসার আগেই ভাবি যে আমারে বলতেছিল একটা রেকর্ডার জোগাড় করতে, আমি অন কইরা রাখছিলাম। হ্যাঁ, আপনার এখন সব কথা রেকর্ড আছে। মোড়ল, এত বছর আমার মায়ের কান্না আর ভাইয়ের আত্মার অভিশাপে মাটিতে ঘুরে বেরিয়েছে। আজ তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। জসিম, পুলিশকে ফোন কর। আজ এই উঠানের কবরের রহস্য শেষ হবে আর এই খুনি তার সঠিক জায়গায় যাবে। রায়হান, ভুল বুঝিস না। আমি 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 তো ঠাট্টা করতেছিলাম রে। তোরা তো আমার নিজের মানুষের মতোই রে, নিজের মানুষের মতোই তোরা। আর কোনো ভয় নেই মা, আজ থেকেই বাড়ির ওপর থেকে সব অভিশাপ কেটে গেল। সুজন ভাই এত বছর পর অবশেষে বিচার পাবে। ওনার আত্মা এখন শান্ত হবে মা। রায়হান, আমারে পুলিশের হাতে দিস না বাবা। আমি তোরে তোর বাপের সব জমি ফিরাইয়া দেব। সুজনের লাইগে আমার মনেও শান্তি আসিল না রে বাবা। আমারে মাফ কইরা দে। মাপ? যে ভাই আমাকে পিঠে করে এই উঠানে খেলতো তাকে তুই খুন করেছিস। আর 12 বছর ধরে আমার মাকে জ্যান্ত মরা বানিয়ে রাখলি। তোর বাপ এই মাটিতে নেই কামাল, তোর বাপ আদালতেই নেই। ছোট ভাইজান, পুলিশের গাড়ি একেবারে বাড়ির গেটে চলে আইছে। দারোগা বাবু নিজে গাড়ির থেকে নামতাছেন। আর মোড়ল সাহেব অনেক মাতব্বরি করছ, এবার জেলের ভাত খাও। জেলের ভাত খাও। সুজন রে, আমার কলিজার টুকরা, আজ 12 বছর পর তোর মা মন খুলে কাঁদতে পারতাছে। তোর এই উঠোনে মাটি দিয়া প্রতি রাতে আমি নরক যন্ত্রণা ভোগ করছি। আজ আমার বুক থাইকা মস্ত বড় একটা পাথর নাইবা গেল বাবা। মা, নিজেকে অপরাধী ভাববেন না। আপনি নিজের ছোট ছেলেকে বাঁচানোর জন্যই বুক ফেটে গেলেও মুখ খোলেননি। মায়ের চেয়ে বড় ত্যাগ আর কেউ করতে পারে না। আজ সুজন ভাইয়ার আত্মা উপর থেকে আপনাকে দেখছে আর হাসছে মা। অলক্ষী বিদায় হইল রে, ঘরের পাপ দূর হইল। সুজন রে, তুই এখন শান্তিতে ঘুমা। এ বাড়ির মাটি আর রক্ত খুঁজবো না। এই মাটি এখন পবিত্র হইয়া গেছে। মায়া, আজ আমরা সুজন ভাইকে এই অন্ধকার উঠান থেকে মুক্ত করব। গ্রামের বড় গোরস্থানে বাবার কবরের পাশে ওনাকে সম্মানের সাথে দাফন করা হবে। 12 বছর পর আমার সুজন ভাই তার আসল ঠিকানা খুঁজে পাবে, আসল ঠিকানা খুঁজে পাবে। এই বাড়ির উঠোনে আর কোনো ভয়ের ছায়া থাকবে না। এখন এখানে শুধু নতুন জীবনের আলো জ্বলবে। শুভ সকাল রায়হান। চাচারা, ভাইয়েরা, আপনারা তো এত বছর জানতেন আমার ভাই সুজন ঢাকা গিয়ে নিখোঁজ হয়েছে। কিন্তু আজ সত্য আপনাদের সামনে। কামাল মোড়লের ভয়ে আমার মা মুখ খোলেননি। আপনারা সুজন ভাইয়ের শেষ জানাজায় শরীক হন। আমরা খুবই লজ্জিত রায়হান। কামাল মোড়লের জুলুমের কথা আমরা সবাই জানতাম, কিন্তু যে অত বড় একটা পিশাচ তা তো বুঝতে পারি নাই। আমরা সুজনের সসম্মানে গোরস্থানে দাফন করুম। মায়া, তুই এই বাড়ির বউ হয়ে আসিস নি মা। তুই আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিস। তুই যদি সাহস না দেখাতিস তবে আজও আমি এই পাপের বোঝা বুকে নিয়ে ঘুরতাম। মা, আমি শুধু সত্যিটাই জানতে চেয়েছিলাম। এই বাড়িতে পা রেখেই আমি বুঝতে পেরেছিলাম
এখানকার বাতাসে কোনো ভূত প্রেত নেই, আছে শুধু এক অন্যায়ের ভারী দীর্ঘশ্বাস। আজ সুজন ভাইয়া নিজের বাবার পাশে চিরদিনের জন্য শান্তিতে ঘুমোবেন মা। ছোট ভাইজান, গোরস্থানের সব ব্যবস্থা রেডি। হুজুর চইলা আইছে। সুজন ভাইয়ের আত্মা আজ থেকে আমাকে পাহারা দিব। আর কোনোদিন রাইতে ওই বাড়ি করার শব্দ হুলন লাগবো না। দেখ হালিমা দেখ, কুয়াশাটা কেমন কাইটটা গেছে দেখ, আর কোনো ভয় নাই রে। রায়হান, তোর ভাইয়েরে নিয়ে আসা বাবা, ও অনেক বছর ধইরা নিজের বাপের কাছে যাওনের লাইগা কান্দা ছিল। চললাম মায়া, জানাজা শেষ করে আমি ফিরছি। আজ থেকে এই বাড়িটা সত্যি আমাদের নিজেদের ঘর হলো গো। সাবধানে যাও রায়হান, আমি তোমার পাশেই আছি। আজ রাতে আমাদের ঘরে আর জানলায় কোনো কপাট বন্ধ থাকবে না। জ্যোৎস্নার আলো সরাসরি আমাদের উঠোনে এসে পড়বে। মায়া, সুজন ভাইকে বাবার কবরের পাশেই দাফন করে এলাম। আজ মনে হচ্ছে আমার কাঁধ থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। দেখলি তো রায়হান, সত্য কখনো চাপা থাকে না। আজ অনেক বছর পর মা আর দাদিমার মুখে আমি এক শান্তিময় হাসি দেখেছি। ছোট ভাই, আজ রাইতে আমি আর নিজের ঘরে যাবো না। ভাবিজির হাতের রান্না খাইয়া ওই উঠানেই মাদুর পাইতে ঘুমামু। কামাল মোরলের চামচারা তো সব এলাকা ছাড়া। আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। জসিম, তোরে আর বাইরে ঘুমাইতে হইব না রে বাবা। তুই আমার এত বড় উপকার করছস, হাইস তাইকা তুই এই ঘরেরই একজন। রায়হান, মায়ারে নিয়ে ঘরে আয় বাবা। ওরে হালিমা, আজ আমার রাতের ঘুমটা খুব ভালো হইব রে। সুজন আমার স্বপ্নে আইসা কইয়া গেছে, দাদি আম্মা, আমি আমার বাপের কোল পাইয়া গেছি, তুমি আর কাইন্দো না। মায়া, তুমি এই বাড়িতে না এলে হয়তো এই সত্য কোনোদিন আলোর মুখই দেখতো না। অন্ধকার উঠানের এই কবরটা সারা জীবন আমাদের তাড়া করে বেড়াতো, সারা জীবন তাড়া করে বেড়াতো। আমি তো শুধুমাত্র একটা ওসিলা ছিলাম রায়হান। আসলে অন্যায় যেখানে থাকে সেখানে প্রকৃতির নিয়মেই একদিন বিচার নেমে আসে। আজ থেকে এই বাড়ির উঠোনে আর কোনো কান্না থাকবে না, শুধু আমাদের ভালোবাসার গল্প লেখা হবে।